আসসালামু আলাইকুম। আইনের বিষয়ে তথ্য জানার চ্যানেল থেকে স্যার আপনার কাছে আমি একটা বিষয় নিয়ে আসছি এবং একটা বিষয় সকলের জন্য জানার বিষয় একটা হচ্ছে, সেটা হচ্ছে এই স্বামী কর্তৃক স্ত্রীদের কাছে যৌতুকের জন্য বিভিন্ন নির্যাতন এবং বিভিন্ন মারধর করা হয়। তাহলে তারা কোন ক্ষেত্রে গেলে সবচেয়ে তারা প্রতিঘাত হবে? সেটা হচ্ছে, আমি একজন আইনের ছাত্র হিসেবে আমি জানি দুইটা আইনে মামলা করা যায়, একটা হচ্ছে যৌতুক নির্যাতন আইন এবং হচ্ছে নারী শিশু নির্যাতন আইন। তাহলে কোন দিক দিয়ে গেলে তারা সবচেয়ে বেশি প্রতিঘাত পাবে এবং তাদের জন্য সবচেয়ে বেটার হবে এবং তারা অতি শীঘ্রই এই মামলা থেকে উত্তরণ করবে এবং তারা নির্দিষ্ট বিচারটাই পাবে? সেটি স্যার আপনার কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর। আমার ছোট ভাই একটা চমৎকার একটা প্রশ্ন করেছে। আমি একজন আইনজীবী হিসেবে আমি প্রতিনিয়ত কোর্ট বিল্ডিং এ দেখি যে এই কোর্ট বিল্ডিং এর মধ্যে হাজার হাজার মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে। সেটা হচ্ছে যৌতুকের মামলা। এই স্বামী কর্তৃক স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করেছে এবং উক্ত স্ত্রীটা প্রতিকার পাওয়ার নিমিত্তে বিজ্ঞ আদালতে হাজির হয়ে বা ট্রাইব্যুনালে হাজির হয়ে এই মামলাটা দায়ের করেছে। এখন তুমি আমার থেকে জানতে চেয়েছো যে যে আমাদের সমাজের মধ্যে, যেমন তুমি একজন আইনের স্টুডেন্ট, তোমার থেকেও মানুষে জিজ্ঞেস করে যে যদি স্বামী কর্তৃক স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করে তাহলে তারা কোন ফোরামে যাবে। আমরা জানি দুইটা ফোরাম। তুমি বলেছো যে একটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালেও রয়েছে, আরেকটা ফোরাম রয়েছে সেটা হচ্ছে যৌতুক নিরোধ আইন 2018। তাহলে তোমার প্রশ্নের উত্তর আমি একটা একটা করে দিচ্ছি। ফার্স্টে আমি আসি, যদি কোনো স্বামী কর্তৃক স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করে, মারধরের মধ্যে অনেক রকমের ধরন থাকে। যদি সিভিয়ার মারধর করে, এমন ভাবে মারধর করেছে তার হচ্ছে একদম রক্ত চলে আসছে বা তার অবস্থা খুবই সাংঘাতিক হয়ে গিয়েছে, তাহলে তাকে অবশ্যই নিকটস্থ কোনো একটা সরকারি, অবশ্যই এটা সরকারি হইতে হবে, প্রাইভেট কোনো ক্লিনিকে গেলে হবে না, সরকারি কোনো মেডিকেল কর্তৃক পক্ষ তাকে আগে চিকিৎসা করাইতে হবে। চিকিৎসা করার পরে উক্ত কাগজপত্র সহ সে বিজ্ঞ ট্রাইব্যুনালে গিয়ে অবশ্যই অবশ্যই যৌতুক নিরোধ আইন 2000 সনে 11 গ নাম্বার ধারা উল্লেখ করে তাকে অবশ্যই মামলা দায়ের করতে হবে। এবং এই মামলাটা দায়ের করা তার জন্য খুব বেশি যুক্তিযুক্ত এবং প্রতিকারমূলক বলে আমি আশা করি। আরেকটা বিষয় হচ্ছে, এমনও হয় যে কোনো একটা সংসারের মধ্যে সামান্য একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে বা স্বামী স্ত্রীর কাছ থেকে যৌতুক দাবি করতেছে, তখন তাকে বেশি মারধর করে না বা সামান্য মারধর করেছে, উক্ত মারধরের কারণে তার নীলাফোড়া জখম হয়েছে কিন্তু রক্ত ব্লিডিং হয় নাই বা বড় ধরনের কোনো হতাহত ঘটে নাই এবং সে ভুল ক্রমে চিকিৎসাও নেয় নাই, হয়তোবা স্থানীয় কোনো ডিসপেন্সারি থেকে ওষুধ সেবন করেছে বা ট্রিটমেন্ট করে নাই, সেক্ষেত্রে আমি বলবো তাকে অবশ্যই নারী ও শিশু যৌতুক নিরোধ আইন 2000 সনের 3 এবং 4 নম্বর ধারা অনুসারে মামলা দায়ের করতে হবে। এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে, কারণ সে যদি নারী এবং শিশু নির্যাতন দমন আইন 11 গ নম্বর ধারা যদি মামলা দায়ের করতে চায়, তাহলে সেখানে একটা স্পেশাল একটা ম্যান্ডেটরি বিষয় হচ্ছে তাকে অবশ্যই সরকারি হাসপাতালে চিকিৎসাপত্রটা লাগবে। এখন সে যদি সরকারি হাসপাতালে চিকিৎসা সেবাটা না নেয়, তাই বলে স্বামী তার স্ত্রীকে মারধর করেছে সেই জন্য সে পার পেয়ে যাবে, এই বিধানটা কিন্তু আইনে রাখা হয় নাই। যার কারণে আইন প্রণেতারা দুইটা আইন প্রণয়ন করেছে। একটা হচ্ছে স্পেশাল ল, যেটা নারী এবং শিশু নির্যাতন দমন 11 গ নম্বর ধারায় করা হয়। আরেকটা হচ্ছে সেটাও স্পেশাল ল, সেটা হচ্ছে নারী যৌতুক নিরোধ আইন 2018। তাহলে তুমি একজন আইনের স্টুডেন্ট হিসেবে, আমি একজন আইনজীবী হিসেবে আমি পরামর্শ দিব তার বাইরের অর্থাৎ মারধর করার ধরনের উপর ভিত্তি করে এবং তার চিকিৎসা নেওয়ার ধরনের উপর ভিত্তি করে সে মামলাটা দায়ের করবে। সেক্ষেত্রে আমি একজন আইনজীবী হিসেবে, তুমি একজন আইনের স্টুডেন্ট হিসেবে, তোমাকেও আমি বলবো, সাধারণ মানুষকেও এই ভিডিওর মাধ্যমে জানাই দিতে চাই, কোন স্বামী যদি তার স্ত্রীকে যৌতুক দাবি করে, এটা অবশ্যই মারাত্মক একটা অপরাধ এবং সেটা নির্মূল করার জন্য এই প্রতিকার পাওয়ার নিমিত্তে তাকে অবশ্যই নারী এবং শিশু নির্যাতন দমন আইনের আন্ডারে 11 গ নম্বর ধারা আন্ডারে মামলাটা দায়ের করা খুব বেশি যুক্তিযুক্ত এবং বেটার বলে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, এই তাহলে আপনি বলছেন যে শারীরিক আঘাত তো অবশ্যই থাকতে হবে, তাহলে সে একটা সরকারি মেডিকেল গিয়ে এই চিকিৎসাপত্র নিয়ে আদালতের কাছে পেশ করবে। কিন্তু এখন তো যদি তাকে মানসিক ভাবে নির্যাতন করা হয়, তাকে তার শ্বশুর শাশুড়ি দ্বারা তার দেবর এবং বিভিন্ন আরো কয়েকজন লোক যদি একত্রিত হয়ে তাকে যদি এই যৌতুকের জন্য নির্যাতন করা হয়, তখন সেটার প্রতিকার কিভাবে পাবে? সেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি একটা বিষয় বলেছো যে এখন আমরা এই প্রশ্নটার আনসার দেওয়ার জন্য আমার থেকে যাইতে হবে 1860 সনের দণ্ডবিধি আইনের আঘাত, যেটা যেটা 319 নাম্বার ধারায় আলোচনা করা হয়েছে। 319 নাম্বার ধারায় এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে আঘাত। হোয়াট ডু মিন বাই হার্ট? এখন হার্ট কাকে বলবে? হার্ট হইতে হবে সেটা হচ্ছে কোনো বডিলি ইনজুরি, মানে আমাদের শরীরের মধ্যে কোনো একটা ইনজুরি হইলে এবং সেই ইনজুরিটাকে আঘাত হিসেবে গণ্য করা হবে। এখন মনে করেন আমি তোমাকে একটা কথা বললাম, সেই কথার কারণে তোমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বা তোমার ভিতরে মানসিক একটা অসংজ্ঞা বা চাপ সৃষ্টি হচ্ছে, এখন সেটা তো কোনো মেডিকেলে বা কোনো একটা সার্টিফিকেটের মধ্যে আসে না, তাই বলে কি সেই মামলাটা দায়ের করতে পারবে না? অবশ্যই পারবে। সেক্ষেত্রে তার যাওয়া উচিত হচ্ছে যৌতুক নিরোধ আইনের 2018 সনের 3 নম্বর ধারা। যদি তাকে মারধর কম করেছে কিন্তু
বডিলি তার শরীরের মধ্যে কোনো আঘাত করে নাই, কিন্তু এমন এমন কথা বলেছে, বা তার পারিপার্শ্বিক থেকে তার শ্বশুর শাশুড়ি হইতে পারে, তার স্বামীর ভাই বোন হইতে পারে, বা তার নিকটে কোনো আত্মীয় স্বজন হইতে পারে, যে হবে হোক, তাকে এমন কোনো ভাবে কথা বলেছে বা মানসিক পেন দিয়েছে, যার কারণে সে অবশ্যই যৌতুক নিরোধ আইন 2018 সাল কিংবা তার অনুসারে তাকে মামলা দায়ের করতে পারবে। এক্ষেত্রে তার কথা। মানে এতটুকুই হচ্ছে এই একজন নির্যাতিত মহিলার জন্য সবচেয়ে এটাই হচ্ছে সবচেয়ে বেটার সেবা। সেই জন্য আমাদের এখন থেকে একটা বিষয় বলতে হবে, যৌতুক দেওয়া এবং নেওয়া যেহেতু অপরাধ, সেজন্য আমাদের এটা যত বেশি পারি আমরা, তুমি একজন আইনের স্টুডেন্ট হিসেবে, আমি একজন আইনজীবী হিসেবে, আমরা সবাইকে পাবলিক অ্যাওয়ারনেস করে ফেলতে হবে যে যৌতুক দাবি করা যেমন অপরাধ, যৌতুক দেওয়া তেমন অপরাধ। সেজন্য আমাদের সমাজ থেকে যদি এই যৌতুক প্রথাটা নির্মূল করতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে খুব সুন্দর এবং সুস্থ একটা সমাজ আমরা বসবাস করতে পারি।